একাদশ শ্রেণীতে যারা পড়ছো তোমরা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা তো দেবে। তো পরীক্ষাটা কিরকম হবে তোমরা সকলেই জানো। 40 মার্কের পরীক্ষা হবে, 75 মিনিট সময় ওএমআর সিটে পরীক্ষা দিতে হবে। তো তবুও তোমাদের মনে কোথাও একটা ধোঁয়াশা আছে যে একটা মডেল কোশ্চেন পেপার ধরে প্র্যাকটিস করে ফেললে আমাদের কোশ্চেন সম্পর্কে সম্পূর্ণ ধারণাটা পরিষ্কার হয়ে যাবে। আমরা মানসিকভাবে প্রস্তুত হতে পারবো পরীক্ষা হলে কিভাবে ওএমআর সিট পূরণ করবো বা কিরকম প্রশ্ন আসবে। তো আমরা ইংরেজির বিষয়ে ওই মডেল কোশ্চেন পেপার আলোচনা করবো। 40 মার্কের পরীক্ষা হবে। 40 মার্কের মডেল কোশ্চেন কেমন হতে পারে, কি কি রকম গদ্য থেকে প্রশ্ন থাকবে, কি কি রকম কবিতা থেকে প্রশ্ন হবে, র্যাপিড রিডার থেকে কি প্রশ্ন হবে, গ্রামার থেকে কি প্রশ্ন হবে, আনসিন থেকে কি প্রশ্ন হবে, এই সমস্ত কিছু আলোচনা করব। আমরা প্রশ্নগুলো আলোচনা করব এইচএস এর গ্রামার কোশ্চেন বাঞ্চ ক্লাস 11 2024 এই বইটা থেকে আলোচনা করব। মডেল কোশ্চেন পেপার 1 আমরা আজকে আলোচনা করবো মডেল সেট 1। এটা 40 মার্কের প্রশ্ন, 5টা ইউনিটে ভাগ করা থাকবে। ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5। ইউনিট 1টা কিসের জন্য? প্রোজের জন্য। ইউনিট 2টা হচ্ছে ভার্স, কবিতার জন্য। ইউনিট 3টা হচ্ছে র্যাপিড রিডার, মানে উইলিয়াম শেক্সপিয়ারের যে গল্পগুলো আছে সেগুলো থেকে। আর ইউনিট 4 হচ্ছে গ্রামার, আর ইউনিট 5 হচ্ছে আনসিন। আমরা পুরো 40 মার্কে আলোচনা করবো মডেল সেট 1 ধরে। এরকম যদি কয়েকটা মডেল প্র্যাকটিস করতে পারো তোমরা কিন্তু অনেক কোশ্চেন কমনও পেয়ে যাবে, আর তোমাদের কনফিডেন্স লেভেলটা অনেকটা বেড়ে যাবে যে পরীক্ষায় আমরা কিভাবে উত্তরগুলো করবো। তো আমরা আজকে আলোচনা করছি মডেল সেট 1। এটা রয়েছে দাফেন দাঁতের কোশ্চেন বাঞ্চে পেজ নাম্বার 286। তো আমরা ইউনিট 1 হচ্ছে প্রোজ, এখান থেকে 10 মার্কের প্রশ্ন হবে। উত্তরগুলো আলোচনা করছি। দেখো, একের দাগে দ্য পিস অফ দ্য ক্লথ দ্য অ্যাস্ট্রোলজার উড ইউজ ওয়াজ। জ্যোতিষী যে কাপড়টা ব্যবহার করছিল কাপড়টা কি রকম আকৃতি ছিল? উত্তর হচ্ছে চৌকোনা, বর্গাকার ছিল, স্কোয়ার ইন শেপ। অপশন নাম্বার এ। দুইয়ের দাগে দ্য স্ট্রেঞ্জার ওয়ান্টেড টু নো ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার ইফ হি উড সাকসিড ইন ইট প্রেজেন্ট সার্চ অর নট। মানে অ্যাকচুয়ালি যদি ওই অচেনা লোকটা জানতে চাইছিল জ্যোতিষীর কাছ থেকে যে সে বর্তমানে যার তল্লাশি চালাচ্ছে সেই তল্লাশিতে সে সফল হবে কিনা। সার্চটা উত্তর হবে অপশন নাম্বার সি। তিনে থাকে দ্য অ্যাস্ট্রোলজার উড সিট আন্ডার দ্য বাউজ অফ এ টামারেন ট্রি। জ্যোতিষী বসতো একটা তেঁতুল গাছের ডালার তলায়। আর চারে থাকে পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু দ্য অ্যাস্ট্রোলজার অ্যাজ। লোকেরা আকৃষ্ট হতো জ্যোতিষীর কাছে কিভাবে? না যেমনটা করে মৌমাছিরা আকৃষ্ট হয় ডালিয়া গাছের কাণ্ডের প্রতি। বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস অর ডালিয়া স্টকস। অপশন নাম্বার সি। পাঁচে দাগে কলাম ম্যাচিং আছে, বাম দিকে 4খানা রয়েছে, ডান দিকে 4খানা রয়েছে। আচ্ছা, তোমাদের এই প্রশ্নে বলে রাখি, তোমরা যদি চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করতে চাও এমসিকিউ গুলো, গ্রামার গুলো, মনে করো অ্যাস্ট্রোলজার ডের উপরে বা স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপের উপরে বা অমরনাথের উপরে বা পোয়েম গুলোর উপরে, তো আমার চ্যানেলে ঢুকে পড়ো, ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 11 ভিডিও বার করো। তোমাদের চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করার জন্য বা প্র্যাকটিস করার জন্য অনেক ভিডিও আপলোড করা আছে, এবং সেগুলো দেখে নিলে তোমাদের কনফিডেন্স লেভেলটা অনেকটাই বেড়ে যাবে। আজকে আমরা মডেল সেট আলোচনা করছি, কিন্তু যদি পাট করে আলোচনা দেখতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলে ভিজিট করো, সব ভিডিও তোমরা পেয়ে যাবে। তো কলাম ম্যাচিং মানে কি? বাম দিকে 4খানা শব্দ থাকবে, ডান দিকে 4খানা শব্দ থাকবে, ম্যাচ করতে হবে। চিফ ডিসিপ্লিন মানে মুখ্য ভক্ত, প্রধান ভক্ত কাকে বলা যায়? স্বামীজিকে বলা হয়েছে। তার মানে আমাদের একের সঙ্গে বি ম্যাচ করলো, তাহলে একের সঙ্গে বি। আর কর্নেল হেজ পোয়েম, কর্নেল হের কবিতা নাম কি? গার্ডিয়ান এঞ্জেলস, তাহলে 2 এর সঙ্গে ম্যাচ করলো ডি। আগে তোমরা উত্তরটা এরকম রাফে করবে, তারপরে অপশনের দিকে তাকাবে, শুরু থেকে অপশনে তাকাবে না। তাহলে 2 এর সঙ্গে ডি হলো। আর 3 থেকে অ্যান ইনকারনেশন অফ কালী মানে কালীর অবতার কাকে বলা হয়? রামকৃষ্ণ পরমহংসকে বলা হয়। তাহলে 3 এর সঙ্গে আমাদের সি হলো। আর 4 এর সঙ্গে হচ্ছে দ্য ওয়ার্শিপ অফ দ্য ইন্ডিয়ান ফিউচার মানে আগামী দিনে ভারতের ভবিষ্যতে কার পুজো করা হবে? উত্তর হচ্ছে গডেস কালী, কালী মাতার পুজো করা হবে। তাহলে 4 এর সঙ্গে এ। তার মানে আমরা অপশন দেখবো BDCA কোথায় আছে খুঁজবো। BDCA কোথায় আছে দেখো, BDCA আমাদের সেকেন্ড অপশন আছে, BDCA সেকেন্ড অপশন আছে। তাহলে আমাদের অপশন নাম্বার বিটা উত্তর হবে এখানে। তাহলে কলাম ম্যাচিং কিভাবে করবে ক্লিয়ার হলো। এরকম কলাম ম্যাচিং এর প্রচুর ভিডিও আমার চ্যানেলে আছে, প্লেলিস্টে ক্লিক করো, দেখবে সব ভিডিও পেয়ে যাবে। 6 এর দাগে দ্য অনলি ইম্পারেটিভ অফ স্বামী ওয়াজ। স্বামী বলতে কে? স্বামী বিবেকানন্দ। তো স্বামী বিবেকানন্দের একমাত্র উদ্দেশ্য কি ছিল? না ব্রাহ্মণ ধর্মের উপলব্ধি। অপশন নাম্বার সি, দ্য রিয়ালাইজেশন অফ ব্রাহ্মণ। অপশন নাম্বার সি। সাথে থেকে স্বামী হ্যাড গ্রেট কন্টেম্প্ট ফর। স্বামীজি তীব্র ঘৃণা করতেন কাকে? ওই স্কুইমিসনেস আর মকিসনেস কে, মানে তীব্রভাবে ঘ্যান করা, কান্নাকাটি করা, এটাকে তিনি পছন্দ করতেন না। অপশন নাম্বার ডি, মকিসনেস। আর 8 থেকে চুজ দ্য কারেক্ট অপশন, সঠিক অপশনকে চুজ করতে বলেছে। অ্যাসারশন রিজন মানে ফলাফল দিয়েছে, কারণটা তোমাকে চুজ করতে হবে। ফলাফলটা হচ্ছে দ্য নেবারহুড অফ দ্য তহসিলদার টেন্ডেড টু ফর্ম এ সোশ্যাল সেন্টার। ওই অমরনাথ যাত্রার সময় স্বামীজির সঙ্গে তহসিলদার গেছিলেন আমরা জানি। তো তহসিলদারের তাঁবুর আশেপাশে যে লোকজন ছিল তারা একটা সামাজিক কেন্দ্র গড়ে তুলতো। তার কারণটা কি? আমাদের অপশন নাম্বার এটা উত্তর হবে। দ্য টেন্ট অফ দ্য তহসিলদার ওয়াজ জেনারেলি প্লেসড নিয়ার সাম অ্যাডভান্টেজাস স্পট ফর দ্য লাইটিং অফ দ্য ইভিনিং ফায়ার। কারণ তহসিলদারের ওই তাঁবুটা দেওয়া হতো এমন একটা জায়গায় যেখানে সুবিধাজনক অবস্থা থাকতো, সেখানে আলো জ্বালানোর সুবিধা থাকতো, যার ফলে কি হতো অনেক লোক চারপাশে জড়ো হতো, ফলে একটা সামাজিক কেন্দ্রের মতো গড়ে উঠতো। তাহলে আমরা অপশন নাম্বার এতে যাবো। 9 এর দাগে পহেলগাঁও ওয়াজ নোন অ্যাজ দ্য ভিলেজ অফ। পহেলগাঁও কোন কাদের গ্রাম, কিসের কোন লোকেদের গ্রাম হিসেবে বিখ্যাত ছিল? উত্তর হচ্ছে সেফার্স, রাখাল বালক, মেষ পালক, তাদের গ্রাম হিসেবে পহেলগাঁও বিখ্যাত। অপশন নাম্বার এ। 10 থেকে স্বামী অ্যান্ড হিজ ফলোয়ার্স অন দেয়ার ওয়ে টু অমরনাথ স দ্য লাস্ট হিউম্যান ডুয়েলিংস অ্যাট।
স্বামী বিবেকানন্দ এবং তার ভক্তরা তারা অমরনাথ যাত্রা করার শেষ মানব বাসস্থান কোথায় দেখেছিলেন? পাহেলগাঁওতে দেখেছিলেন। অপশন নাম্বার সি। এইভাবে আমরা ইউনিট 1টা শেষ করলাম, মানে প্রোজ থেকে 10 মার্ক শেষ করলাম। তাহলে এখানে তোমরা অনায়াসে এরকম প্র্যাকটিস করতে পারলে এই ইউনিট 1 পোর্শনে 10-এর মধ্যে 10 স্কোর করতে পারবে। এবার আমরা ইউনিট 2-তে যাব। ইউনিট 2টা হচ্ছে কবিতা থেকে, ভার্স থেকে। একের দাগে রয়েছে ওয়ার্ডসওয়ার্থ কম্পোজড এ সনেট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ অন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে সনেটটা আমাদের পড়তে হয়, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এটা লেখা হয়েছিল কত সালে? না 1802 সালে 3রা সেপ্টেম্বর। অপশন নাম্বার বি। আর 2 দাগে চুজ দ্য কারেক্ট অর্ডার অফ ট্রু অ্যান্ড ফলস স্টেটমেন্টস। নিচে 4খানা বাক্য দেওয়া আছে, 4খানাই ট্রু ফলস তোমাকে আগে বার করতে হবে, তারপরে সেটা অপশনে তুমি তাকাবে কোথায় বলা আছে। আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ এ পেট্রাকান সনেট, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এটা একটা পেট্রাকান সনেট মানে ইটালিয়ান সনেট। অবশ্যই ঠিক, আমরা টি লিখলাম। আগে এরকম উত্তরটা তোমরা রেডি করবে, তারপর অপশনে তাকাবে। 2 দাগে অ্যাকর্ডিং টু দ্য টাইটেল দ্য ডেট অফ কম্পোজিশন অফ দ্য পোয়েম ইজ 30th সেপ্টেম্বর 1802। আর এই কবিতার টাইটেল অনুযায়ী এই কবিতা লেখার তারিখ হচ্ছে 30শে সেপ্টেম্বর। কথাটা ভুল, এটা 3রা সেপ্টেম্বর লেখা আছে। তাহলে টি এর পরে এফ দাঁড়ালো। তাহলে আমরা দুটো পেয়ে গেলে খুঁজে নেবো টি এফ কোথায় আছে। দেখো এখানে টি আছে, এটা হবে না। এটা এফ এফ আছে, এটা হবে না। এটা টি আছে, হবে না। তাহলে এটা টি এফ। তাহলে আমরা অপশন নাম্বার ডিতে চলে যাবো। তোমরা চাইলে পরে দুটোও বার করতে পারো, তবে দুটো দেখে যখন মিলে যাচ্ছে তাহলে তোমরা আর বেশি পরিশ্রম না করে এখানে অপশন নাম্বার ডিতেও চলে যেতে পারো। তারপর 3 দাগে দ্য রিভার গ্লাইড অ্যাট ইজ ওন সুইট হুইল। নদী আপন মহিমায় প্রবাহিত হয়। এখানে কোন নদীর কথা বলা আছে? উত্তর হচ্ছে দ্য টেমস। টেমস নদীর কথা বলা আছে। অপশন নাম্বার বি। আর 4 দাগে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। পৃথিবীর এর চেয়ে সুন্দর করে দেখানোর আর কিছু নেই। এখানে কবি বলতে চাইছেন যে লন্ডন শহরটা সবচেয়ে সুন্দর শহর, মানে নাথিং ইজ ফেয়ারার দ্যান লন্ডন সিটি। অন্য কোনো কিছু সুন্দর নয় লন্ডন শহরের থেকে। অপশন নাম্বার এ তে যাবো। 5 দাগে ব্যাঙ্গেলস আর রিগার্ডেড টু বি। এই ব্যাঙ্গেলস মানে চুড়ি, চুড়িকে কি হিসেবে গণ্য করা হয়? উত্তর হচ্ছে টোকেনস অফ প্রসপারাস লাইফ, মানে উন্নত জীবনের একটা উজ্জ্বল নিদর্শন হিসাবে দেখা হয়। অপশন নাম্বার এ তে চলে যাব। আমাদের 6 দাগে কলাম ম্যাচিং এ চলে যাবো আমরা। লেফট রাইট আগে ম্যাচ করতে হবে, আগে তোমরা অ্যান্সারটা রেডি করবে। লোডস বলতে শাইনিং লোডস, ওই চুড়ি বিক্রেতার কথা বলা হচ্ছে। আমাদের ব্যাঙ্গেল সেলার্স কবিতা থেকে নেওয়া, খুব সুন্দর কবিতা। যারা টেক্সট ভালো করে পড়নি, যদি এখনো পড়তে চাও তাহলে আমার চ্যানেলে ভিজিট করো। ওই ব্যাঙ্গেল সেলার্স কবিতাটা সুন্দর করে রিডিং পড়িয়ে দেওয়া আছে, বাংলা মানে বুঝিয়ে দেওয়া আছে, আরামসে বুঝতে পারবে। আর বুঝে এই টেক্সটগুলো বুঝে নেওয়ার পর যদি প্রশ্ন উত্তর করতে আসো, দেখবে এক চান্সে পারবে এবং খুব সহজ লাগবে। তাহলে একের সঙ্গে আমাদের শাইনিং মিলবে, তাহলে একের সঙ্গে আমাদের সি লাগলো। আর গ্লোরি মানে লিম্পিড গ্লোরি, মানে সরল গৌরব যেটা বলা হয়েছে, লিম্পিড গ্লোরি। তাহলে এখানে 2 এর সঙ্গে আমাদের ডি ম্যাচ করলো, 2 এর সঙ্গে ডি ম্যাচ করলো। তো আমরা যদি প্রথম দুটো তাকাই তাহলে সিডি আমরা অপশনে পাবো। এই বি অপশনে আছে সিডি, অন্য কোনো অপশনে সিডি শুরুতে নেই। তাহলে আমাদের বি অপশন হতে পারে, ঠিক মেরে দেবো। তবু আরেকবার দেখে নি। ডটার্স মানে হ্যাপি ডটার্স, তাহলে 3 এর সঙ্গে এ, 3 এর সঙ্গে এ। আর 4 দাগে লাইফস মানে রেডিয়েন্ট লাইফস, উজ্জ্বল জীবন, তাহলে আমাদের 4 এর সঙ্গে বি। তাহলে আমাদের ম্যাচ করলো সিডিএবি, সিডিএবি বলা আছে অপশন নাম্বার বি তে, সিডিএবি। তাহলে আমাদের অপশন নাম্বার বি হলো। তাহলে অ্যান্সারটা কিভাবে হচ্ছে ক্লিয়ার হলো, বুঝতে পারলে? আচ্ছা, 7 দাগে দ্য ফ্রেজ ফিল্ড অফ সানলিট কর্ন ডেসক্রাইবস, ওই যে সূর্যালোকিত ফসলের যে মাঠ, সেটা কি নির্দেশ করে? উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, এ ব্রাইড হু নিডস টু লুক ব্রাইটার অন হার ওয়েডিং ডে। একটা নব কনে, মানে যাদের সেদিন বিয়ে হচ্ছে, ওই কনেদের কথা বলা আছে, যাদেরকে খুব উজ্জ্বল দেখায় তার বিয়ের দিনে। অপশন নাম্বার বি। 8 দাগে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্য রাফ বিস্ট ইজ মুভিং টুয়ার্ডস, ওই যে জঘন্য পশুটা মানে স্পিরিটাস মন্দির, সে এগোচ্ছে কোন দিকে? ওটা হচ্ছে বেথেলহেমের দিকে। বেথেলহেমটা কি বলো দেখি? যীশু খ্রিস্টের বাসস্থান, বেথেলহেম। অপশন নাম্বার এ। আর 9 দাগে দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং রিফার্স টু, এখানে সেকেন্ড কামিং বলতে কি বোঝানো হয়েছে? সেকেন্ড কামিং বলতে অ্যাকচুয়ালি কবি আশা করছেন যে যীশু খ্রিস্টের মতো কোনো অবতারের আগমন করবে। পৃথিবীতে যে বিশৃঙ্খলা চলছে সেগুলোকে তিনি অবসান করবেন, দূর করবেন, মানুষের জন্য শান্তি নিয়ে আসবেন। তো এখানে সেরকম করে অপশন দেওয়া নেই। তবে আমরা বলতে পারি কবিতাটা লেখা হয়েছিল কবে? ওই প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলো 1919 সালে, আর 1919 সালে কবিতাটা লেখা হয়েছিল। তো আমরা এখানে সেরকম অপশনের মধ্যে দ্য ওয়ার্ল্ড ওয়ারকে কমন পাচ্ছি। তো অপশন নাম্বার বি, দ্য ওয়ার্ল্ড ওয়ার, এইটা যাবো আমরা। আর 10 দাগে দ্য ফ্রেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান রেফার্স টু, একটা উদ্ধৃতাংশ আমাদের কবিতার মধ্যে আছে যে সূর্যের মতো শূন্য এবং নির্মম দৃষ্টি। এটা বলতে কার দৃষ্টিকে বলা হয়েছে? না, এটা বলতে অ্যাকচুয়ালি স্ফিংস, মানে ওই যে যার মাথাটা সিংহের, বডি মাথাটা মানুষের আর বডিটা সিংহের, ওই যে প্রাণীটা এগোচ্ছিল স্পিরিটাস মুন্ডি আমরা যাকে বলছি, যাকে আমরা মিশরের পিরামিডের সামনে মূর্তির আকারে দেখতে পাই স্ফিংস বলি, সেই স্ফিংসের দৃষ্টির কথা বলা হয়েছে। অপশন নাম্বার বি। এবার আমরা ইউনিট 3 তে যাবো। এখানেও 10 মার্কের প্রশ্ন হবে। প্রশ্নগুলো করতে যাবে উইলিয়াম শেক্সপিয়ারের যে 3খানা গল্প আমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য পড়তে হবে, সেখান থেকে মোট 10 মার্কের প্রশ্ন আসবে। সেটা ইউনিট 3 পোর্শনে থাকবে। সেই 10টা প্রশ্নের উত্তর আমরা আলোচনা করছি। একের দাগে হোয়েন ম্যাকবেথ এন্ড ব্যাংকো ওয়ার রিটার্নিং ভিক্টরি ফ্রম এ গ্রেট ব্যাটল দেয়ার ওয়ে লে ওভার, যখন ম্যাকবেথ এবং ব্যাংকো ওই যুদ্ধ শেষ করে ফিরছিল, তাদের পথের মধ্যে কি ছিল? আমরা জানি প্রথম সিনে আমরা দেখতে পাই যে ওখানে একটা গভীর জঙ্গল ছিল, সেখানে ম্যাকবেথ আর ব্যাংকো সে 3টে অদ্ভুত রকম দেখতে চেহারা দেখেছিল। সেখানে কিন্তু তারা একটা গান গাইছিল, ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার।
আবার দ্বিতীয় দৃশ্যে ম্যাকবেথ একা গেছিল ওই ডাইনিদের সঙ্গে দেখা করতে, সেখানে কিন্তু একটা বিশাল বড় চুল্লি ছিল, আর সেই চুল্লির মধ্যে একটা যজ্ঞ চলছিল, তার মানে ব্লাস্টেড হিট ওখানে চুল্লি ছিল। যদি চুল্লির কথা প্রথম সিনের কাছে বলা নেই, সেকেন্ড সিনের কাছে বলা আছে, কিন্তু স্পটটা তো একই না, তাই আমরা এ ব্লাস্টেড হিট এই অপশনে যাবো, অপশন নাম্বার এ। দ্য এয়ার অ্যাবাউট দ্য ক্যাসেল অফ ম্যাকবেথ ওয়াজ, ম্যাকবেথের যে দুর্গ, সেই দুর্গের কাছে আবহাওয়াটা কেমন ছিল? উত্তর হচ্ছে মিষ্টি মধুর এবং স্বাস্থ্যকর, সুইট অ্যান্ড হোলসাম, অপশন নাম্বার ডি। আচ্ছা, এই প্রসঙ্গে বলি, ম্যাকবেথের যে দুর্গের নাম কি ছিল বলো দেখি। যারা গল্পটা ভালো করে শুনেছে তারা অনায়াসে বলতে পারবে, তবে যারা জানো ম্যাকবেথ গল্পে ম্যাকবেথের দুর্গের নামটা কি ছিল, ক্যাসেলের নামটা কি ছিল, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ক্যাসেল অফ ম্যাকবেথ, যারা অ্যান্সারটা জানো অবশ্যই আমার কমেন্ট বক্সে অ্যান্সার করে জানাবে ওই দুর্গের নামটা কি। তিনের দাগে যাবো, দ্য স্মাইল অফ দ্য লেডি ম্যাকবেথ ওয়াজ, এবং লেডি ম্যাকবেথের হাসিটা কেমন ছিল? আমরা জানি ডানকান যেদিন ম্যাকবেথের দুর্গে গেছিলেন, তার সমস্ত ছেলেপুলেকে নিয়ে গেছিলেন এবং সমস্ত সৈন্য সামন্তকে নিয়ে গেছিলেন, সেদিন কিন্তু লেডি ম্যাকবেথ তার হাসি দিয়ে ডানকানকে কাবু করে দিয়েছিল। তাহলে তার হাসিটা কেমন ছিল? ইনোসেন্ট চাইল্ড, একটা ছোট নিষ্পাপ বাচ্চার মতো। আমাদের তিনের এ, এই অপশনটা ঠিক হলো। আর নয় দাগে কলাম ম্যাচিং আছে, ব্লাডি চাইল্ড। ব্লাডি চাইল্ড বলতে সে ব্লাডি চাইল্ড বলেছিল রক্তাক্ত শিশু, ম্যাকবেথ যখন দ্বিতীয়বার দেখা করতে গেছিল, তিনটা ডাইনি তিন রকম চেহারা নিয়ে এসেছিল, তো সে ব্লাডি চাইল্ড দ্বিতীয় ডাইনিটা এই চেহারা নিয়েছিল। সে কি বলেছিল? সে বলেছিল ম্যাকবেথ নাকি মরবে না যতক্ষণ বীর নামের জঙ্গলটা চলমান হবে, উইল নেভার বি ভ্যাঙ্কুইশড আনটিল বীর নাম উড গোজ টু ডান্সিং অন হিল। তাহলে একের সঙ্গে আমাদের বি ম্যাচ করলো, তাহলে একের সঙ্গে বি লিখে নেবে আগে, তারপরে অপশন খুঁজবে। দুই দাগে ক্রাউন চাইল্ড উইথ এ ট্রি ইন হ্যান্ড, আর যে মুকুটধারী বাচ্চা যে হাতে গাছের ডালা নিয়েছিল, সে কি বলেছিল? না, সে বলেছিল যে মাতৃগর্ভ থেকে স্বাভাবিকভাবে জন্মানো কেউ ম্যাকবেথকে হত্যা করতে পারবে না, অপশন নাম্বার ডি। তাহলে দুইয়ের সঙ্গে আমাদের ম্যাচ করলো ডি। আর আর্মড হেড মানে অস্ত্র শস্ত্রে সাজানো মাথা, মানে প্রথম ডাইনি, সে কি বলেছিল? না, ম্যাকডাফ মানে 10 of 5 তার কাছে সাবধানে থাকতে বলেছিল, তাহলে তিনের সঙ্গে লাগলো এ। আর কলড্রন মানে সে বড় কড়াইটা, সে মাটিতে ঢুকে গেছিল, তাহলে চারের সঙ্গে সি। তাহলে আমাদের অপশন মিললো কি? BDAC। তাহলে BDAC কোথায় আছে খুঁজতে হবে, BDAC অপশন নাম্বার বি তে বলা আছে। তাহলে কলাম ম্যাচিং এর আনসার কিভাবে হচ্ছে ক্লিয়ার হলো। আমরা পাঁচের দাগে যাবো, দ্য মুর অথেলো ওয়াজ অ্যাকিউজড অফ হ্যাভিং সিডিউসড দ্য অ্যাফেকশনস অফ ডেসডেমোনা টু ম্যারি হিম বাই, যে অথেলো জাতিতে মুর, তাকে অভিযোগ করা হয়েছিল সে নাকি ভলি ভালি ডেসডেমোনাকে পটিয়ে বিয়ে করেছে, কি অ্যাপ্লাই করে? না, মন্ত্রবিদ্যা এবং ডাইনি বিদ্যা, স্পেলস অ্যান্ড উইচক্রাফট, অপশন নাম্বার বি। আর বলা যায় অভিযোগটা কে করেছিল? ডেসডেমোনার বাবা। ডেসডেমোনার বাবা রাজার কাছে এই অভিযোগ করেছিলেন। ডেসডেমোনার বাবার নাম কে কে জানো? যারা অথেলো গল্পটা ভালো করে শুনেছ, এখন যারা গল্পটা ভালো করে, তোমাদের ইংরেজি টেক্সট মনে না রাখলেও চলবে, যদি গল্পটা কিন্তু বাংলায় ভালো করে শুনতে হবে, গল্পটা বাংলায় ভালো করে মনে রাখতে হবে। তো যারা গল্পটা বাংলায় একবার শুনতে চাইছো, আমার চ্যানেলে ভিজিট করে যাও, গল্পটা সুন্দর করে বাংলায় বলে দেওয়া আছে, শুনে নেবে, যাবে এক চান্সে মনে থেকে যাবে। তো সেক্ষেত্রে সেই ডেসডেমোনার বাবার নাম যারা জানো বা মনে আছে যাদের, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও ডেসডেমোনার বাবার নাম কি ছিল। আর ছয়ের দাগে দ্য হ্যান্ডকারচিফ দ্যাট অথেলো গিফটেড ডেসডেমোনা ওয়াজ স্পটেড উইথ, সেই রুমালটা যেটা অথেলো ডেসডেমোনাকে দিয়েছিল, সেই রুমালটাতে কিসের ছবি আঁকা ছিল? ওটা হচ্ছে স্ট্রবেরিজ, অপশন নাম্বার সি, স্ট্রবেরি। আর সাথে দাগে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ইন্ডিকেটস দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড ইভেন্টস। তো এই চারখানা ঘটনা দেওয়া আছে, কোনটা আগে ঘটছে সিরিয়াল রিঅ্যারেঞ্জ করতে হবে, আর সবগুলো মানে তাহলে আগে জানতে হবে। তাহলে অথেলো ওয়াজ ডিমড অ্যাজ দ্য মোস্ট কম্পিটেন্ট জেনারেল টু ডিফেন্ড সাইপ্রাস এগেইনস্ট দ্য ইনভেশন অফ তুর্ক, মানে অথেলোকে যোগ্য সেনাপতি মনে করা হচ্ছিল ওই তুর্কির আক্রমণটাকে ঠেকানোর জন্য। আর দুই দিকে অথেলো ওয়াজ সামন্ড বিফোর দ্য সেনেট, অথেলোকে ডেকে পাঠানো হয়েছিল মন্ত্রিসভার সামনে। আর তিনের দিকে দ্য তুর্ক সেট আউট দ্য মাইটি প্রিপারেশন টুয়ার্ড দ্য আইল্যান্ড অফ সাইপ্রাস টু রিগেন ইট, তুর্কিরা জোরদার প্রস্তুতি নিয়ে সাইপ্রাস দ্বীপের দিকে আসছিল তাকে পুনরুদ্ধার করার জন্য। দ্য সেনেট হার্ড দ্য নিউজ, সেনেট খবরটা পেল, মানে মন্ত্রিসভা খবরটা পেল। তাহলে এক্ষেত্রে আমাদের সাজালে যদি হয়, তাহলে আগে আমরা বলবো তুর্কিরা বিশাল বড় প্রস্তুতি নিয়ে সাইপ্রাসকে আক্রমণ করতে আসছিল, এই খবরটা সেনেটে পৌঁছালো, তাহলে অথেলোকে যোগ্য লোক মনে করা হলো, তাই অথেলোকে সেনেটে ডাকা হলো। তাহলে সিরিয়াল দাঁড়ালো আগে 3, তারপরে 4, তারপরে 1, তারপরে 2, কোথায় আছে খোঁজো? 3 4 1 2, তাহলে 3 4 1 2 এখানে বলা আছে, অপশন নাম্বার সি তে বলা আছে, তাই আমরা অপশন নাম্বার সি তে যাবো। একটু কঠিন, কিন্তু যদি বুদ্ধি লাগানো যায় এগুলো কিন্তু উত্তর সহজে করা যাবে। আঠের জায়গায় ইউসারপার ইন অ্যাজ ইউ লাইক ইট ওয়াজ, অ্যাজ ইউ লাইক ইট গল্পটা শুনেছ, সেখানে ইউসারপার মানে আছে অত্যাচারী রাজা, কাকে বলা হয়েছে? সিলিয়ার বাবা, মানে ডিউক ফ্রেডরিক, অপশন নাম্বার এ। আর নয়ের জায়গায় কলাম ম্যাচিং একটু সমস্যা ফেলবে, তবু দেখি চেষ্টা করি। একের জায়গায় গুড ওল্ড ম্যান মানে ভালো বুড়ো মানুষ, কাকে বলেছে? অ্যাডামকে বলা হয়েছে। অরল্যান্ডোর যে বাড়ির চাকর অ্যাডাম, তাকে গুড ওল্ড ম্যান, অরল্যান্ডোই তাকে সেই নামে ডাকতো। তাহলে একের দাগে ডি, আমাদের একের সঙ্গে ডি ম্যাচ করলো। আর দুইয়ের দাগে যে ইয়ং রেসলার, সেই কম বয়সী যে কুস্তিগির যে চার্লসকে হারিয়েছিল, চ্যাম্পিয়ন রেসলারকে হারিয়েছিল, তার নাম হচ্ছে অরল্যান্ডো। দুইয়ের দাগে সি, যে আমাদের গল্পের হিরো। আর ট্রু কাউন্সিলার সত্যিকারের পরামর্শদাতা, কাকে বলা হয়েছে? চিলিং উইন্সকে বলা হয়েছে, তাহলে 3 এর সঙ্গে এ ম্যাচ করলো। 4এর দাগে আছে কম্পেনিয়ন অফ সিরিয়া, সিরিয়ার সাথীটাকে রোজালিন, তাহলে 4 এর সঙ্গে বি ম্যাচ করলো। তা আমরা খুঁজবো DCAB কোথায় আছে খোঁজো।
DCAB 4 নম্বর অপশন আছে, DCAB। এ অপশনেও আছে DCAB, এ অপশনেও আছে, ডি অপশনেও আছে। তাই তোমরা এ টিক মারলেও নাম্বার পাবে আর ডি টিক মারলেও নাম্বার পাবে। তো পরীক্ষা তুমি এরকম পাবে না, এখানে একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে বলে গন্ডগোল হয়ে গেছে, এখানে দুটো অপশনে একই প্রিন্ট হয়ে গেছে। তো পরীক্ষা তুমি এরকম পাবে না, যেটা তোমার সঠিক মনে হবে সেটা ঠিক মারবে। তাহলে কিভাবে উত্তরটা করবে ক্লিয়ার হলো? আর 10 থেকে অ্যাডাম হ্যাড হিজ ওন লিটল হোর, ইট অ্যামাউন্ট ওয়াজ। অ্যাডাম কিন্তু অরল্যান্ডোকে কিছু পয়সা দিয়েছিল, তাই না? সেই পয়সার পরিমাণটা কত? উত্তর হচ্ছে 500 ক্রাউন্স, 500 ক্রাউন দিয়েছিল, অপশন নাম্বার এ। এবার আমরা ইউনিট 4 এ প্রবেশ করবো। এর আগে কটা ইউনিট হলো? ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3। 1610 মার্ক করে গেল, 30 মার্ক হয়ে গেছে। বাকি দুটো ইউনিট বাকি আছে। ইউনিট 4 এ 5 মার্ক আর লাস্টে আনসিন থাকবে 5 মার্ক, দিলে আমাদের 40 হয়ে যাবে। তো একের দাগে রয়েছে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো, এটা শো হবে, এটা হাউ ভুল দিয়েছে, এটা শো হবে। শো মোর ফেয়ার, এই মোর ফেয়ার মানে কোন ডিগ্রি আছে? মোর ফেয়ার মানে কি? ফেয়ার, মোর ফেয়ার, মোস্ট ফেয়ার, তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে আছে, অপশন নাম্বার বি। আর 2 এর আগে আই চার্জ অনলি 3 পাইজ পার কোশ্চেন সেড দ্য অ্যাস্ট্রোলজার, এটা ন্যারেশন চেঞ্জ করলে হবে দ্য অ্যাস্ট্রোলজার সেড দ্যাট হি চার্জড। তাহলে অ্যাস্ট্রোলজার ক্লেম দ্যাট বা ডিমান্ডেড দ্যাট এরকম কিছু বলতে হবে, তারপরে হি চার্জড বলতে হবে। তাহলে এখানে হি চার্জড নেই, এটা হবে না। এখানে হি চার্জড কথাটা নেই, তাহলে বি অপশন হবে না। সি অপশনকে দেখো, দ্য অ্যাস্ট্রোলজার ক্লেম দ্যাট হি চার্জড অনলি 3 পাইজ পার কোশ্চেন, অপশন নাম্বার সিটা আমাদের উত্তর। আর 3 এর থেকে উই হ্যাড টু স্ক্র্যাম্বল আপ এন্ড ডাউন অ্যালং দ্য গোট পাথ, মানে আমাদের এই অমরনাথ যাত্রার সময় পেহেলগাঁও পেরোনোর পরে সে আঁকা বাঁকা পথে আমাদের ওঠানামা করে কষ্ট করে উঠতে হচ্ছিল, অ্যালং মানে বরাবর, অপশন নাম্বার ডি। 4 থেকে রামকৃষ্ণ পরমহংস ডেডিকেটেড মি টু হার, এটাকে ভয়েস চেঞ্জ করলে হবে মিটা অবজেক্ট, মিটা সামনে এলে আই হয়ে যাবে, তাহলে আই ওয়াজ ডেডিকেটেড হবে, তারপর বাই রামকৃষ্ণ পরমহংস হবে, তাহলে আই ওয়াজ ডেডিকেটেড, তারপর বাই রামকৃষ্ণ পরমহংস, আর টু হারটা এক্সট্রা জোড়া আছে, তাহলে আমাদের অপশন নাম্বার এটা উত্তর। 4 এর দাগে এ। 5 এর দাগে ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার, মানে বাজ পাখি তার বাজ পাখি নিয়ন্ত্রকের কথা আর শুনতে পাচ্ছে না। এখানে এই হিয়ার, এটা হিয়ারটা আন্ডারলাইন করা থাকবে। এই হিয়ারের ফেজাল ভাব কি হবে? মানে শুনতে পাওয়া, শুনতে পাওয়া মানে লিসেন টু, আমরা সবাই জানি, অপশন নাম্বার বি। এবার আমরা লাস্ট ইউনিট, ইউনিট 4, ইউনিট 5। তো সেখানে আনসিন দেওয়া থাকবে, এখানে একটা আনসিন দেওয়া আছে। আনসিনটা খুব জানা আনসিন, খুব ভালো আনসিন, শোনো। অ্যান অফিসার অফ দ্য ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, মানে এটা আইপিএস বলা হয়, তার একজন অফিসার মনোজ কুমার শর্মা, তিনি জন্মগ্রহণ করেছিলেন 1977 সালে বিলগাঁও বলে একটা ছোট্ট শহরে, যেটা মরিনা জেলাতে, মরিনা ডিস্ট্রিক্ট অফ মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশে মরিনা জেলাতে অবস্থিত। তো মনোজ কুমার শর্মা আইপিএস, মনে পড়ছে কিছু? 2023 সালে যে সিনেমাটা আলোড়ন ফেলে দিয়েছিল, সিনেমার নাম ছিল 12th ফেল। তো সিনেমাটা খুব কম বাজেটের সিনেমা, কিন্তু অনেক টাকা ইনকাম করেছিল। যারা সিনেমাটা দেখেছে ঘটনাটা খুবই জানা। তো মধ্যপ্রদেশে মরিনা জেলাতে ওই বিলগাঁও বলে ছোট্ট শহর, সেখানে 1977 সালে জন্মগ্রহণ করেছিলেন ইন্ডিয়ান পুলিশের একজন আইপিএস মনোজ কুমার শর্মা। অ্যাকর্ডিং টু ডিএনএ রিপোর্ট অনুযায়ী হিজ ফাদার ওয়াজ ইন দ্য ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, তার বাবা এগ্রিকালচার ডিপার্টমেন্টে কাজ করতেন। অ্যান্ড হি অ্যান্ড হিজ ফ্যামিলি হ্যাড এ লট অফ ফিনান্সিয়াল স্ট্রাগলস, তার পরিবারে আর্থিক সংগ্রাম ছিল, মানে অর্থের অভাব ছিল, গরিব পরিবার ছিল। ডিউরিং হিজ স্কুল এডুকেশনের সময় আইপিএস মনোজ কুমার শর্মা ওয়াজ নট ইনক্লাইন টুয়ার্ডস দ্য স্টাডিজ, বাট ইভেন্চুয়ালি হি ডিসাইডেড টু ক্র্যাক ইউপিএসসি অ্যান্ড ডিড সো। তো স্কুলে পড়াশোনা কিন্তু মনোজ কুমার শর্মা খুব একটা পড়াশোনাতে আগ্রহী ছিলেন না, এবং অবশেষে তিনি কিন্তু সেই ছেলে যার পড়াশোনাতে আগ্রহ ছিল না, সেই ছেলে ফাইনালি কিন্তু একটা জেদ মনের মধ্যে নিয়েছিল যে আমাকে ইউপিএসসি ক্র্যাক করতে হবে, আমাকে আইপিএস অফিসার হতে হবে, এবং তিনি সেটা করেও দেখিয়েছিলেন। আইপিএস মনোজ কুমার শর্মা হ্যাড আর্নড a third division in the 9th and 10th standard and had failed in the 12th standard. এবার আইপিএস মনোজ কুমার শর্মা প্রথমে দিকে স্টুডেন্ট হিসেবে কত খারাপ ছিল, ক্লাস 9 এবং ক্লাস 10 সে তৃতীয় ডিভিশন মানে থার্ড ডিভিশনে পাস করেছিল, এবং 12 গিয়ে ক্লাস 12 মানে এইচএস পরীক্ষা ফেল করেছিল। হি ওয়াজ সো ড্রাইভেন টু ক্র্যাক ইউপিএসসি, কিন্তু পরে ইউপিএসসি ক্র্যাক করার নেশার ভূত এতটাই চাপে যে হি পাসড দ্য 12th স্ট্যান্ডার্ড ইন দ্য সেকেন্ড টাইম, দ্বিতীয়বার আবার এইচএস পরীক্ষা দিয়েছিল এবং এইচএসটা পাস করেছিল। অ্যান্ড সিন্স হিজ ফিনান্সিয়াল কন্ডিশন ওয়াজ নট গুড, এবং যেহেতু তার ওই আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, হি ওয়ার্কড অ্যাজ এ টেম্পো ড্রাইভার, তাকে টেম্পো ড্রাইভার মানে অটো ড্রাইভার হিসেবে কাজ করতে হয়, অ্যান্ড এ লাইব্রেরিয়ান, এবং লাইব্রেরিয়ান হিসেবে কাজ করতে হয় টু সাপোর্ট হিজ ইউপিএসসি প্রিপারেশন। ইউপিএসসি প্রিপারেশনে কোচিং এর পয়সা লাগে, তো হোস্টেল টাকার খরচ, কোচিং এর পড়ার খরচ, এগুলো জোগানোর জন্য। Despite setbacks, এই অসুবিধাগুলো সত্ত্বেও আইপিএস মনোজ কুমার শর্মা cracked UPSC in his 4th attempt and achieved an all India rank of 121. এই অসুবিধা সত্ত্বেও কিন্তু মনোজ কুমার শর্মা চতুর্থ প্রচেষ্টায়, প্রথম 3টা প্রচেষ্টা ফেল করেছিল, চতুর্থ প্রচেষ্টায় ইউপিএসসি পাস করে এবং অল ইন্ডিয়াতে তার র্যাঙ্ক হয় 121। হ্যাভিং গার্নার নিকনেমস লাইক সিংহাম অ্যান্ড সিম্বা, এরকম দুটো ছদ্মনাম তিনি পেয়েছিলেন, উপাধি পেয়েছিলেন ডিউ টু দ্য পাওয়ারফুল নেচার অ্যাট ওয়ার্ক, তার কাজে তীব্র তাগিদ, ধরন, কঠিন পরিশ্রম, এগুলোর জন্য। আইপিএস মনোজ কুমার শর্মা ইজ কারেন্টলি দ্য অ্যাডিশনাল কমিশনার ইন মুম্বাই পুলিশ, বর্তমান সে কাজ করছে মুম্বাই পুলিশে অ্যাডিশনাল কমিশনার পদে। তো সিনেমাটাও পারলে একবার দেখে নেবে, অবশ্যই শিক্ষণীয় সিনেমা, এডুকেটিভ সিনেমা, বাবা মার সাথেও দেখতে পারো, ভাই বোনকে সাথে নিয়েও দেখতে পারো, কিছু শেখার আছে সিনেমাতে, প্রচন্ড ইন্সপায়ারিং, সিনেমাটা একবার দেখে নেবে। একটা জায়গায় আইপিএস মনোজ কুমার শর্মা হেলস ফ্রম, মনোজ কুমার শর্মা বাড়ি কোথায়, উত্তর হচ্ছে বেলগাঁও, অপশন নাম্বার সি। 2 থেকে 3rd ডিভিশন ওয়াজ আর্নড বাই মনোজ কুমার শর্মা ইন হিজ, মনোজ কুমার শর্মা 3rd ডিভিশনে পাস করেছিল কোথায়, 9ম শ্রেণীতে এবং 10ম শ্রেণীতে, অপশন নাম্বার বি।
আর তিন থাকে ইন ইজ আর্লি লাইফ মনোজ কুমার শর্মা ওয়ার্ক অ্যাজ, তার প্রাথমিক জীবনে মনোজ কুমার শর্মা কি হিসেবে কাজ করতো? অথচ টেম্পো ড্রাইভার হিসেবে কাজ করেছে, লাইব্রেরিয়ান হিসেবে কাজ করেছে। আমরা অপশন বা ডিতে যাবো, বোথ বি এন্ড সি। আর মনোজ কুমার শর্মা ক্র্যাকড ইউপিএসসি ইন ইজ ফোর্থ অ্যাটেম্প্ট, চতুর্থ প্রচেষ্টায় সে ইউপিএসসি পাস করেছিল। আর মনোজ কুমার শর্মা প্রেজেন্টলি ওয়ার্ক অ্যাজ, আর মনোজ কুমার শর্মা বর্তমানে কাজ করছে অ্যাডিশনাল পুলিশ কমিশনার অফ মুম্বাই। অপশন নাম্বার বি।